নমস্কার বন্ধুরা, সবাইকে গপু সোনা চ্যানেলে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্তিক মাসে কৃষ্ণপক্ষে রমা একাদশীর ব্রতকথা এবং সঠিক সময়সূচি। বন্ধুরা, এটা হচ্ছে নিয়ম সেবা বা দামোদর মাসের প্রথম একাদশী। চলুন বন্ধুরা, একাদশী তিথি 30শে আশ্বিন, 17ই অক্টোবর, তার পূর্বদিন মানে বৃহস্পতিবার 1:46:45 হতে একাদশী তিথি থাকবে 30শে আশ্বিন, 17ই অক্টোবর, শুক্রবার সকাল দুপুর 1:18:33 পর্যন্ত একাদশী তিথি থাকবে। তাই 30শে আশ্বিন, 17ই অক্টোবর শুক্রবার গোস্বামী মতে, নিষ্কাম মতে রমা একাদশীর উপবাস। বন্ধুরা, এটা জানা গেল। মহারাজ যুধিষ্ঠির একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, কার্তিক মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি? তখন শ্রীকৃষ্ণ বলছেন, এটির নাম হচ্ছে রমা একাদশী ব্রতকথা। এটা মন দিয়ে শ্রবণ করুন। পরম ধার্মিক রাজা মুচকুন্দ প্রজাদের পালন করতেন পুত্রের সমান এবং ইন্দ্র, বরুণদেব, যম, কুবের প্রভৃতি দেবতাগণের সঙ্গে পরম বন্ধুত্ব ছিল বা পরম সৌহার্দ্য ছিল। ভক্তি ভরে নিত্য নিত্য শ্রী হরি ভজন করতেন এবং তার একটি মাত্র কন্যা ছিল রাজার, তার নাম হচ্ছে চন্দ্রভাগা। শোভন নামে এক রাজপুত্রের সঙ্গে তার বিবাহ হয়েছিল। রমা একাদশীর পূর্বে দশমী তিথিতে পত্নীর সঙ্গে শোভন শ্বশুর বাড়িতে যাবে মনে স্থির করলেন। মুচকুন্দ রাজা সেই দিন গোটা রাজ্যের মধ্যে ঘোষণা করলেন, আগামীকাল একাদশী তিথি, সকল নরনারী উপবাসী থাকবে। এই ঘোষণা শুনে চন্দ্রভাগা চমকে উঠল। নিজের স্বামীর কথা চিন্তা করলেন। শোভন বিন্দুমাত্র ক্ষুধা সহ্য করতে পারে না, কেমন করে সে সারাদিন রাত্রি উপবাস করে থাকবে। তখন সে স্বামীকে ডেকে বললেন যে, পিতার আজ্ঞা লঙ্ঘন করতে আমি পারবো না। তুমি যদি এখানে একাদশীর দিনে কোনো কিছু আহার করো, তবে তুমিও সবার নিন্দাভাজন হবে, আর আমার পিতাও তোমার প্রতি রুষ্ট হবেন। তাই তুমি নিজের গৃহে ফিরে যাও। সতীর এই কথা পত্নীর এই কথা শুনে, এই এক বাক্য শুনে শোভন বলিলেন, আমি এইখানেই থাকবো, নিজের গৃহে ফিরে যাব না। উপবাসের দ্বারা আমি এই ব্রত পালন করব। এই ব্রতের দ্বারা আমার যত কষ্টই হোক না কেন, তা আমি সহ্য করব। এইভাবে ব্রত পালনে বদ্ধপরিকর হয়ে শোভন সারাদিন অনাহারে রইলেন। তারপর যখন রাত্রি উপস্থিত হলো, ক্ষুধায় পিপাসায় শোভন ভীষণভাবে কষ্টবোধ করতে লাগলেন। তথাপিও সে কিছুই আহার করল না। প্রাতকালে সে অন্তিমে নিঃশ্বাস ত্যাগ করল, মানে ইহলোকে ত্যাগ করে পরলোকে গেলেন। নিজের গৃহে জামাতার ব্রত পালনে মৃত্যু হওয়ায় রাজা মুচকুন্দ ভীষণভাবে দুঃখিত হয়ে শোভনের মৃতদেহ কাষ্ঠের দ্বারা শবদাহ শেষ করলেন বা শেষকৃত্য সমাপ্ত করলেন। তখন চন্দ্রভাগা তার এই বৈধব্য নিয়ে পিতার ভবনে কাল কাটাতে লাগলেন। কালক্রমে সেই শোভন মন্দাচলে জন্মগ্রহণ করল। পরে প্রাপ্ত বয়সে নিষ্কণ্ঠ রাজ্য লাভ করলেন। স্বর্গতুল্য রাজপুরীতে বাস করে খুশি ভরে প্রজা পালন করছে। মুচকুন্দ পুরবাসী সোম শর্মা নামে এক ব্রাহ্মণ বহু তীর্থে ঘুরতে ঘুরতে একদিন মন্দাচলে উপস্থিত হলেন। রাজা তার সৎকারের কথা পরিচয় জিজ্ঞাসা করলেন। সেই ব্রাহ্মণ যথাযথ সকল বললেন। তখন রাজা তাকে মুচকুন্দর পুরবাসী জেনে হাত জোড় করে বললেন, আমি পূর্বে উক্ত রাজার জামাতাই ছিলাম। তিনি বর্তমানে কুশলে আছেন তো? রাজার কথা শুনে ব্রাহ্মণ বিস্মিত হয়ে বললেন, এই ঘটনা কেমন করে সম্ভব? আমি শুনেছি কোনো এক একাদশীর ব্রতে উপবাস হয়ে তার মৃত্যু হয়েছে। তাহলে আপনি কেমন করে তার জামাতা হলেন? না, আমার কাছে সত্য কথা বলে আমার সংশয় দূর করুন। এমন মহা সৌন্দর্য বিশিষ্ট পুরী জন্ম অবধি আমি কোনো দিন কোনো স্থানে দেখিনি। এমন পুরী আপনি কেমন করে লাভ করলেন? জিজ্ঞাসা করছেন সেই ব্রাহ্মণ। তার উত্তরে শোভন বলছেন, হে ব্রাহ্মণ, আপনি ঠিকই শুনেছেন।
আমি শ্বশুর বাড়িতে রমা একাদশী ব্রতের সম্পূর্ণ উপবাস থেকে পালন করেছি। ক্ষুধা জ্বালা সহ্য করতে না পেরে আমার মৃত্যু হলে সেই রাত্রেই মৃত্যু হয়েছে। শ্বশুরের আজ্ঞা মাত্র পালন করেছি, আর আশ্চর্যভাবেই এই ঐশ্বর্যপুরী লাভ করেছি। অশ্রদ্ধায় এই ব্রত পালন করলেও তা সত্ত্বে পরিণাম এই হয়েছে। কিন্তু এই ঐশ্বর্য নগরী স্থির নয়। জানি না কেমন করে এই সম্পদকে স্থির করব। মুচকুন্দ রাজার একমাত্র কন্যা চন্দ্রভাগা সুন্দরী আমার ভার্যা ছিল, বাবার পত্নী ছিল। তার কাছে আমার সংবাদ দিও, তার আনন্দ লাভ হবে। তারপর সেই ব্রাহ্মণ সোম শর্মা শোভনের কাছ থেকে বিদায় নিয়ে মুচকুন্দপুরে গমন করে রাজার কাছে শোভনের সংবাদ দিলেন। রাজা মুচকুন্দ সেই সংবাদে মহা আনন্দ লাভ করলেন। চন্দ্রভাগাও পতির পুনর্জীবন লাভ তাকে দেখবার জন্য আগ্রহ প্রকাশ করলেন। পিতার অনুমতি নিয়ে সেই সোম শর্মা ব্রাহ্মণের সঙ্গে যাত্রা করলেন। পথে যেতে যেতে দেখতে পেলেন বামদেবাশ্রম। ব্রাহ্মণ সহ চন্দ্রভাগা সেখানে বিশ্রাম করলেন। মহর্ষি বামদেব তাদের পরিচয় ও রমা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথা শুনে পরম আশ্চর্যিত হয়ে মন্ত্রের প্রভাবে চন্দ্রভাগাকে যুবতী সুন্দরী দেহে পরিণত করে দিলেন। তারপর চন্দ্রভাগা মুনিকে প্রণাম ও তার আশীর্বাদ নিয়ে মন্দাচলে গমন করলেন। ধীরে ধীরে শোভনের পুরীতে প্রবেশ করলেন। দেখলেন নব জন্মপ্রাপ্ত স্বামীকে। উভয়ে আনন্দের সাগরে ভাসতে লাগলো। তারপর শোভনের ঐশ্বর্য পুরীতে অচঞ্চল করতে চন্দ্রভাগা বললেন, যখন আমার বয়স 8 বছর তখন থেকে আমি একাদশী ব্রত পালন করছি। সেই সব ব্রতের ফল আমি তোমাকে অর্পণ করছি। তাতেই তোমার সকল রাজ্য ধন চিরস্থায়ী হবে, ঐশ্বর্য চিরস্থায়ী হবে। এইভাবে একাদশীর ব্রতের ফলে শোভন ও চন্দ্রভাগা পুনরায় সুখে জীবন আরম্ভ করলেন। মান, যশ, কীর্তি সকল ক্রমে ক্রমে বর্ধিত হতে লাগলো। শ্রদ্ধাভরে এই ব্রতপাঠ বা শ্রবণে বিষ্ণুলোকে গতি হয়। বন্ধুরা এটি ছিল আমাদের কার্তিক মাসে কৃষ্ণপক্ষের রমা একাদশী ব্রত কথা। বন্ধুরা, এটা দামোদর মাস, নিয়ম সেবা মাস। অতি অবশ্যই এ ব্রত পালন করবেন এবং রাধাকৃষ্ণের উদ্দেশ্যে ঘিয়ের দ্বারা, কর্পূরের দ্বারা, বাতি করে তুলসী কাষ্ঠ দ্বারা আরতি করবেন এবং পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদীপ, আকাশ প্রদীপ দান করবেন। তুলসী দেবীকে আরতি করবেন, সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন, আরতি করবেন, বেশি বেশি হরির নাম মহামন্ত্র জপ করবেন। এটা বন্ধুরা দামোদর মাস। মাতা যশোদা দেবীকে এবং শ্রীকৃষ্ণের বাল্য রূপকে চিত্রপটে আরতি করবেন বন্ধুরা, এবং বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন, শাস্ত্র পাঠ করবেন এবং মন্দিরে সেবা মানে কি, মন্দির ধোয়া মোছা করবেন। আর সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। বন্ধুরা, একাদশীর দিন পরচর্চা পরনিন্দা করবেন না। দামোদর মাসে শুভ দীপাবলি।